ওয়েবফ্লোর ওয়েবসাইট খুবই এসইও ফ্রেন্ডলি। এমনও আমার কাছে কেস স্টাডি আছে যে তার একটা রানিং ওয়েবসাইট ছিল ওয়ার্ডপ্রেসে। সে ডিজাইনও সেম রাখবে, ফাংশনালিটি সেম রাখবে, কিন্তু প্ল্যাটফর্ম সে ওয়েবফ্লোতে শিফট করতে যাচ্ছে। ওয়েবফ্লো হোস্টিং এর রিলায়েবিলিটিটা পুরোপুরি নিজের উপর নিয়ে নিছে। আপনি ছোট একটা ওয়েবসাইটও যেভাবে ম্যানেজ করবেন, বড় একটা ওয়েবসাইটও ম্যানেজ করার ক্ষেত্রে কোনো চেঞ্জেস নাই। এটা যদি ফুল ওয়েবসাইটের একটা প্রজেক্ট হয়, সিঙ্গেল ল্যান্ডিং পেজ না হয়, তাহলে ইজিলি এটা $500 থেকে শুরু হতে পারে এবং শেষ হতে পারে $2,000 থেকে $3,000 ইজিলি। ওয়েবফ্লোর স্পেসিফিক কিছু ওয়েবসাইট আছে যেখানে তাদের জব পোস্টিং হয়। কোনো ক্লায়েন্ট যদি বলে যে তুমি কাজ শুরু করো, আমি টাকা দিচ্ছি, আউট অফ মার্কেট বেসে কাজ শুরু করা যাবে না, ডিরেক্ট নো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন আরেকটি পডকাস্টে, যেখানে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন ওয়েবফ্লো সার্টিফাইড ডেভেলপার ইউসুফ আলী ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো আজকে মেনলি হচ্ছে আমরা আমাদের এই ছোট্ট একটা কনভারসেশনের মধ্যে আমরা হচ্ছে ওয়েবফ্লো অ্যান্ড ওয়েব ডিজাইন নিয়ে হচ্ছে আমরা বিস্তরভাবে জানার চেষ্টা করব। এবং যেহেতু হচ্ছে আপনি একজন ওয়েবফ্লো সার্টিফাইড ডেভেলপার, আমরা আশা রাখছি যে আমরা হচ্ছে এই একটা ছোট্ট পডকাস্ট থেকে আমরা অনেক নলেজ নিয়ে বের হতে পারবো যারা অডিয়েন্স আছে, এবং তারা হচ্ছে এই একটা পডকাস্টের মধ্যে তারা হচ্ছে টোটাল কনসেপ্টটাও ক্লিয়ার হবে ওয়েবফ্লোর। অ্যাট দ্য সেম টাইম তারা চাইলে হচ্ছে তাদের যত প্রশ্ন মাথার ভিতরে ঘুরপাক করছে সেটা তারা এখান থেকে ক্লিয়ার হয়ে যেতে পারবে ইনশাল্লাহ। তো আমরা শুরুটা করে দিই। প্রথমে হচ্ছে যেহেতু হচ্ছে আপনাকে আসলে এখানে অনেকেই চিনে না, তো আপনি ছোট্ট করে আপনার পরিচয়টা একটু সবার জন্য যদি দিতেন। আচ্ছা, আমি এমডি ইউসুফ আলী, একজন সার্টিফাইড ওয়েবফ্লো ডেভেলপার। লাস্ট 4 ইয়ার্স ধরে ওয়েবফ্লোতে কাজ করতেছি। ওয়েবফ্লো থেকে প্রফেশনাল সার্টিফিকেট নেওয়া আছে এবং মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানির সাথেও কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে। এই হলো মোটামুটি আমার পরিচয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন যদি হচ্ছে আমি আসলে আপনার নর্মালি আমার মন চাচ্ছে এখনই আমরা মেইন পডকাস্টে চলে যাই, বাট এটার আগে হচ্ছে আমি পার্সোনালি আমি আপনার জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই, আসলে কীভাবে আসলে ওয়েবফ্লোতে আসা হলো এবং আপনার জার্নিটা আসলে কীভাবে শুরু হয়েছিল। আচ্ছা, তো মূলত স্টুডেন্ট হিসাবে আমি একজন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আমার ব্যাকগ্রাউন্ড। তো স্টুডেন্ট যখন ছিলাম আমি, লাস্ট ইয়ারের কথা, তখন আমি মোটামুটি ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য আসলে টার্গেট নেই যে আমি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হব। তো এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পর্যন্ত শেখার পরে মোটামুটি আমার রিয়্যাক্টের দিকে তখন ধাবিত হওয়ার সময়, তখন ওয়েবফ্লোর সাথে আমার পরিচয় হুট করে 2020-এ লকডাউনের মাঝখানে তখন। তো তখন ওয়েবফ্লো দেখে আসলে এতটা ভালো লাগছে যে যে জিনিসগুলো আমরা কোডিং করে অনেক কষ্ট করে করি, ওটা আবার লাইভ প্রিভিউ ব্রাউজারে দেখা লাগে, কিন্তু ওটা আমি লাইভ একদম লাইক এ ডিজাইনিংয়ের মতো, যে ফিগমাতে যেমন ডিজাইনিং করি ওই রকমভাবে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি নিয়ে ব্যাপারটা ওয়েবসাইটটা সাজায় ফেলতেছি, ওয়েবসাইটটা রেডি হয়ে যাচ্ছে। তো ওইখান থেকেই এক্সাইটমেন্টের তৈরি, তখন থেকে আসলে ওই কোডিংয়ের সাইটটা একবারে যে ছেড়ে দিছি তা না, তখন আমি একটু একটু করে কোডিংও করতেছিলাম, ওয়েবফ্লো শিখতেছিলাম। লাস্টে যখন ওয়েবফ্লো প্রপারলি আমার শেখা হয়ে গেল, খুব ভালো লাগলো, কাজেও আমি ব্যস্ত হয়ে গেলাম, তখন আসলে টোটালি ওয়েবফ্লোতে ডিপ ডাইভ করে ফেললাম আর কি। অ্যান্ড এখন আপনি একদম ফুললি রিলাই করছেন ওয়েবফ্লোর উপর। একদম। আচ্ছা, তো আসলে এখানে আবার অনেকের একটা ইয়া থাকবে যে ওয়েব ফ্লো, যদি ভেঙে ভেঙে বলি, বা ওয়েব ফ্লো এই জিনিসটা অনেকে চিনে না, বা অনেকে আসলে বুঝতে পারবে না আসলে আমরা কি নিয়ে কথা বলছি। মেনলি আমরা একটা সিএমএস বা ওয়েব ডিজাইন প্ল্যাটফর্ম নিয়েই কথা বলছি। তো নর্মালি কিন্তু এরকম আরও অনেক সিএমএস আছে, ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, উইক্স আছে, দের আর মেনি মেনি সিএমএস প্ল্যাটফর্ম। তো আমার হচ্ছে এখানে প্রথম যে জিনিসটা জানার সেটা হচ্ছে এত প্ল্যাটফর্ম থাকা সত্ত্বে why did you choose Webflow and why anyone should actually choose Webflow? আচ্ছা, এইটার যদি আমি একদম ফার্স্ট ইমপ্রেশন অ্যান্সার দেই, যে ইউজার ফ্রেন্ডলি ওয়েবফ্লোর মতো, হ্যাঁ আপনি ঠিক বলছেন। আর ওয়েবফ্লো আসলে প্ল্যাটফর্ম হিসেবেও নতুন, ওদের বয়স খুব বেশি না, কিন্তু ওয়ার্ডপ্রেস বলেন, উইক্স বলেন, যেগুলোই বলেন, ওগুলোর তুলনায় ওয়েবফ্লো খুবই ইউজার ফ্রেন্ডলি। একজন মানুষ যদি ধরেন 3 থেকে 4 দিন, বা আমাদের এই যে স্কুল লেভেলে 8, 9, 10-এ যে আইসিটি বইতে এইচটিএমএল সিএসএস এর ধারণাটা থাকে, এইটুকুনো যদি কারো থাকে, তার কাছে ওয়েবফ্লো খুবই ইউজার ফ্রেন্ডলি আর ইজি লাগবে, যে আরে আমি যেগুলো পড়ছি ওই এলিমেন্টগুলোই তো এখানে, জাস্ট নিতেছি আর কাজ করতেছি, খুবই ইউজার ফ্রেন্ডলি। এর জন্য আমার ওয়েবফ্লো চুজ করা। এরপরে সেকেন্ডলি যদি বলি, যখন আমি প্রফেশনাল হয়ে গেলাম, কাজ শুরু করলাম, তখন দেখলাম যে এটা মার্কেট হিউজ। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দিন দিন ওয়েবফ্লো ডিমান্ড বেড়েই যাচ্ছে। এখন আসলে সত্যি বলতে কি, যদিও আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি না, কিন্তু
আমেরিকা বা ইউরোপের ক্লায়েন্টদের সাথে কথা বলতে গেলে এমনও আমার কাছে কেস স্টাডি আছে যে তার একটা রানিং ওয়েবসাইট ছিল ওয়ার্ডপ্রেসে, সে ডিজাইনও সেম রাখবে, ফাংশনালিটি সেম রাখবে, কিন্তু প্ল্যাটফর্ম সে ওয়েবফ্লোতে শিফট করতে যাচ্ছে, এমন প্রজেক্টও আমি করেছি। তো এর জন্য আসলে ওয়েবফ্লোকে চুজ করা, একে তো ইউজার ফ্রেন্ডলি, দ্বিতীয়ত রিলায়েবল, তৃতীয়ত ডে বাই ডে এটার ডিমান্ড বাড়তেছে। ওকে, অ্যান্ড একদম মানে ওয়ার্ডপ্রেস যেরকম হচ্ছে একটা আপনার মানে একটা সাইট বানাতে যেরকম কস্টিং আসে, যেরকম আর্নিং করা যায়, আর্নিং অপরচুনিটি ওয়েবফ্লোতে কি সেম? ওয়ার্ডপ্রেসেরটার সাথে ডিরেক্ট আমি ওয়েবফ্লোকে কম্পেয়ার করব না, কারণ ওয়ার্ডপ্রেসে তো আমার অতটা কাজের আইডিয়া নাই যে তবে আমি বলতে পারি ওয়েবফ্লো ইজ নট এ চিপ স্কিল সেট। অবশ্যই এটা ডিমান্ড আছে, যেহেতু এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেই বেশি চলতেছে বা ওই দিক থেকে ক্লায়েন্টগুলো আসে, তো অবভিয়াসলি এটা একটা হাই টিকেট সার্ভিস। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েবফ্লোর আর্নিং অপরচুনিটিটা একটু পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। যারা হচ্ছে এটা জানতেন তারা একটু পরে এটা নিয়ে আইডিয়া পাবেন। বাট শুরুতে হচ্ছে আমরা এটা আগে জানি যে আসলে হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, বা ওয়েবফ্লো আসলে কীভাবে কাজ করে। আচ্ছা, ওয়েবফ্লো কিভাবে কাজ করে? ওয়েবফ্লোর আসলে দুইটা পার্ট আছে আমি বলতে পারি। একটা হলো স্ট্যাটিক পেজগুলা, যেই পেজগুলা স্ট্যাটিক, যেমন ধরেন হোম পেজ, অ্যাবাউট পেজ, এই পেজগুলো হলো স্ট্যাটিক। আর ডাইনামিক একটা পার্ট আছে যেটাকে আমরা কোডিংয়ের সাইডের সাথে যদি কম্পেয়ার করি, ডাটাবেস যে থাকে ওইরকম ওয়েবফ্লোতে একটা ডাটাবেস সিস্টেম আছে, সিএমএস কালেকশন, যেখানে আমরা ডাটাবেসের ডাটাগুলো তৈরি করি এবং ওগুলোর জন্য স্পেসিফিকলি একটা ডাইনামিক পেজ ওয়েবফ্লো আমাদেরকে দেয়, যেখানে আমরা ডাইনামিক পেজটা সাজায়া বা ডেভেলপ করে রাখতে পারি। পেজটা সেমই থাকে, জাস্ট ডাটাগুলো চেঞ্জ হয়। অ্যাজ লাইক ধরেন ব্লগ পেজ, একটা ব্লগ পেজে অনেকগুলো ব্লগ থাকে, আমি ব্লগে ক্লিক করলে ওই পেজের স্ট্রাকচারটা কিন্তু সেম, বাট ব্লগ কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওয়েবফ্লো কাজ করে এইরকমই, এরকমভাবে প্রসিডিউরটা এরকমই যে একটা সাইটে কিছু স্ট্যাটিক পেজ থাকবে, স্ট্যাটিক পেজই বেশি, ডাইনামিক পেজ কম থাকে কালেকশন ওয়াইজ। আর ডাইনামিক পেজগুলো আলাদা থাকবে, ওইখানে পেজের স্ট্রাকচার বা ডিজাইন আমরা একদম স্ট্যাটিক পেজের মতো সেমভাবে করব, জাস্ট ডাটাগুলো ডাইনামিকলি কানেক্ট করে দিলে ওটা চেঞ্জ হবে। আচ্ছা, অ্যান্ড এভরিথিং ইজ লাইক ড্র্যাগ অ্যান্ড ড্রপ, রাইট? ইয়েস। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেহেতু আমরা এটার মানে কীভাবে কাজ করে সেটা আমরা শিখে নিয়েছি, নাও অ্যাকচুয়ালি আমরা এটার কিছু টেকনিক্যাল টার্মসে চলে যাই। ওকে, তো আপনি হচ্ছে আমাদের এই ওয়েবফ্লোর যে ব্যাপারটা আপনি বললেন যে এটা খুবই জনপ্রিয় হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে। তো আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কি হয়, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে যে ওয়ার্ডপ্রেস আমরা ডোমেন হোস্টিং আলাদা কিনি, অ্যান্ড দেন আমরা এগুলোকে কানেক্ট করি, দেন আমরা সেটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, দেন আমরা একটা ওয়েবসাইটের কাজ শুরু করি। তো ওয়েবফ্লোর মধ্যে আসলে ডোমেন হোস্টিংটা কীভাবে কাজ করে এবং এটা আসলে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আলাদা করে কিনতে হয় কিনা বা কানেক্ট করতে হয় কিনা? আচ্ছা, কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই যে আপনি যে প্রসিডিউরটা বললেন যে ডোমেইন হোস্টিং কিনে পারচেজ করে কানেক্ট করে এরপরে ওয়েবসাইট ডেভেলপ শুরু করা, এটা ম্যাক্সিমাম জায়গায়। কিন্তু ওয়েবফ্লো হোস্টিংয়ের রিলায়েবিলিটিটা পুরোপুরি নিজের উপর নিয়ে নিছে। আপনি ওয়েবফ্লোতে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাজ লাইক ধরুন আপনি জিমেল অ্যাকাউন্ট করতেছেন, ওই রকম একটা অ্যাকাউন্ট করবেন ওয়েবফ্লোতে। এরপরে ওইখানে ভিতরে গিয়ে আপনি একটা প্রজেক্ট ওপেন করলেন, ওই প্রজেক্টের হোস্টিংটা টোটালি ওয়েবফ্লোর কাছে, এমনকি ওয়েবফ্লো একটা সাবডোমেনও দেয়। আপনি যদি ডোমেন কানেক্ট না করেন, webflow.ioতে একটা সাবডোমেন থাকবে আপনার ওই প্রজেক্টের, আপনি চাইলে ওটা দিয়ে প্রিভিউ দেখে দেখে প্রজেক্ট রেডি করে লাস্টে আপনি যে কোনো জায়গা থেকে একটা ডোমেন কিনে জাস্ট ওই প্রজেক্টের সাথে কানেক্ট করে দিবেন। হোস্টিংয়ের কোনো প্যারা নাই, জাস্ট ডোমেনটা কিনে ফাইনাল পাবলিশিংয়ে জাস্ট কানেক্ট করে দিতে হবে, এই। ওকে, আর সেক্ষেত্রে যেরকম হচ্ছে ওয়ার্ডপ্রেসে কী হয় যে আপনার হোস্টিংয়ের মধ্যেও বিভিন্ন ভাগ থাকে, ক্লাউড হোস্টিং, ভিপিএস হোস্টিং, ম্যানেজ ভিপিএস হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, আবার এক একটার লিমিটেশন এক এক রকম, এক একটা এই পরিমাণ ইউজার হ্যান্ডেল করতে পারে। তো ওয়েবফ্লোর হোস্টিংয়ের ক্ষেত্রে কোনো লিমিটেশন থাকে? হ্যাঁ, এরকম সেম ওয়েবফ্লোতেও প্যাকেজ সিস্টেম, একটা থাকে স্টার্টার প্যাকেজ, একটা সিএমএস যেটা মিড রেঞ্জের সাইটের জন্য, আর একটা এন্টারপ্রাইজ যেগুলো অনেক বড় বড় স্কেলের ওয়েবসাইটের জন্য। ওরা হোস্টিং, ইউজার, এরপরে স্টোরেজ, এগুলো ভাগ করে এই 3 থেকে 4টা প্যাকেজ প্রোভাইড করে। আর যারা ফ্রিতে শুরু করতে চায় তাদের জন্য কোনো সিস্টেম কি তারা রাখে? ফ্রি একটা প্ল্যান আছে ওদের, একদম ফ্রি। ওটা যে কোনো একটা প্রজেক্ট ওপেন করলে ওই প্ল্যানটাই থাকে ফ্রি, ওইটাতে লিমিটেড কিছু অ্যাক্সেস থাকে, মানে সব কিছু ইউজ করা যাবে, হয়তো 2-4টা ফিচার যেগুলো একদমই প্রিমিয়াম পেইড ওগুলো ইউজ করা যায় না, বাট কাজ চালায় নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, দ্যাটস গ্রেট ফিচার। আসলে শুরু করার জন্য অনেকের ফ্রিটা দরকার হয়। আচ্ছা, এখন আমরা যদি বলি, আমরা তো ভালো দিকটা বললাম, আসলে এটার কোনো লিমিটেশন আছে কিনা? অন্যান্য সিএমএস এর মতো লিমিটেশন, এটার কি নিজস্ব কোনো লিমিটেশন আছে?
লিমিটেশন বলতে ১ম ব্যাড কিছু লিমিটেশন তো অবশ্যই আছে। প্রত্যেকটা জিনিসেরই ভালো আর খারাপ সাইড থাকে। ওয়েবফ্লোর ১ম লিমিটেশন হলো যে এটার কিছু কি ফিচার পেইড, মানে আমরা ওটা ফ্রি প্ল্যানে ইউজ করতে পারবো না। অ্যাজ লাইক ওয়েবফ্লো আমাদেরকে কাস্টম কোডিং এর ইন্টিগ্রেশন করার সুযোগ দেয় HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট এর। এই কোডিং ফিচারটা আমরা তখনই ইউজ করতে পারবো যখন আমরা ওইটা পেইড প্ল্যান নিতেছি। আবার এরকম ভিডিও একটা ফিচার আছে, ওই ভিডিওটা ইউজ করতে গেলেও পেইড প্ল্যান লাগে। আবার আপনি যে ডোমেইনটা কানেক্ট করতে চাচ্ছেন ওইটার জন্য একটা পেইড প্ল্যান নিতে হবে, সাইট প্ল্যান বলে ওয়েবফ্লোতে। ওই সাইট প্ল্যানটা না নেওয়া পর্যন্ত আপনি বাইরের থেকে কোনো ডোমেইন কানেক্ট করতে পারবেন না। এরকম কয়েকটা লিমিটেশনস আছে। আর লাস্টলি যদি বলি, ওয়েবফ্লোর ই-কমার্স স্টিল আন্ডার ডেভেলপমেন্ট, একটু দুর্বল। মানে এমন না যে করা যায় না, আপনি চাইলে একটা ই-কমার্স সাইট করতে পারবেন, কিন্তু আপনার মন মতো ওই যে শপিফাইয়ের মতো যে ফাংশনালিটি একদম মন মতো তৈরি করবেন, ওইটা এখনো আন্ডার ডেভেলপমেন্ট, ওইটা এখনো ওয়েবফ্লোতে করা যায় না। আচ্ছা, তো সেক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু চলে আসে যে তাহলে ওয়েবফ্লোটা আসলে কোন ধরনের বিজনেসরা ওয়েবফ্লোটা মেনলি ইউজ করে, বা আপনার ক্লায়েন্টরা আসলে কোন ধরনের সাইট বানানোর জন্য ওয়েবফ্লোটা ইউজ করে? আচ্ছা, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমি হিস্ট্রি যতটুকুন পাইছি আমার ট্র্যাক রেকর্ডে, প্রথমত এরা হইলো বড়, বড় কোম্পানি যারা একটা প্রোডাক্ট লঞ্চ করবে, হয়তো একটা সফটওয়্যার বা একটা SaaS টুল। এখন তাদের মার্কেটিং ওয়েবসাইটটা বা ওই প্রোডাক্টের ওয়েবসাইটটা জন্য তারা ওয়েবফ্লো খুব প্রেফার করে। এর জন্য একটা লজিক্যাল কারণ হলো ওয়েবফ্লোর ওয়েবসাইট খুবই SEO ফ্রেন্ডলি। এটা যদি SEO স্ট্যান্ডার্ডগুলা মেনে সাইটটা ডেভেলপ করা যায়, এটা খুবই তাড়াতাড়ি র‍্যাংক হয়। এটা ওই ইউএস বেস বলেন বা ওই সাইডের ক্লায়েন্টরা জানে যে ওয়েবফ্লোতে সাইটটা করলে খুব তাড়াতাড়ি আমি র‍্যাংক করতে পারবো। এটাও একটা ব্যাপার। তো এই একটা হলো প্রোডাক্ট বেস, আরেকটা SaaS বা সফটওয়্যার যারা করে। আর ধরেন যে বিভিন্ন ধরনের কোম্পানি যারা নিজেদের অনলাইনে প্রেজেন্ট করতে চাচ্ছে, ধরেন হতে পারে সেটা রিয়েল এস্টেট বা ধরেন কোনো মেডিকেল, বা আমার কাছে এমনও আসছে যে একজন একদম ইউএস এর একজন ডক্টর এসে বলছে যে আমার পার্সোনালাইজ আমি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। আমি ওয়েবফ্লো দেখছি খুবই ইজি টু অ্যাক্সেস, মানে ক্লায়েন্টদের জন্য ম্যানেজমেন্ট করা খুবই ইজি। তো আমাকে ওয়েবফ্লোতে আপনি এরকম এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দেন। তো মেইনলি কি বেজে এরাই আসে বেশি। আচ্ছা, ওকে। এখন হচ্ছে এখানে আপনি বললেন যে ই-কমার্সের একটা ছোট্ট লিমিটেশন আছে এটার মধ্যে, বাট একদম বাড়ানো যায় না এরকম না। তো এক্ষেত্রে হচ্ছে আমার ই-কমার্স রিলেটেড একটা প্রশ্ন করে যে এখন নর্মালি ই-কমার্স সাইট যখন কেউ বানাতে যাবে ওয়েবফ্লোতে, তখন সে আসলে কতটুকু পর্যন্ত তার সাইটটাকে নিয়ে যেতে পারবে? একটা জেনারেল ই-কমার্স সাইট, ধরেন সে ই-কমার্স ল্যান্ডিং পেজটা তৈরি করলো, সে প্রোডাক্ট অ্যাড করলো, প্রোডাক্টের পেজগুলোও দিল, এমনকি প্রোডাক্ট কাস্টমার পারচেস করবে এটাও করতে পারবে। এই পর্যন্ত করা যাবে, কোনো সমস্যা নেই। আর করা যাবে না বলতে গেলে ধরেন যে একদম কার্টিং সিস্টেম বা অর্ডারিং সিস্টেম চেঞ্জ করা বা আরও কিছু ব্যাপার-স্যাপার আছে, যেমন ইউজার লগইন ম্যানেজ করা একটু প্যারাদায়ক ওয়েবফ্লোতে। যে ই-কমার্সে সাধারণত ইউজার লগইনটা থাকেই, যে ইউজার চাইলে প্রোডাক্ট সেভ করে রাখতে পারবে, ও পরে গিয়ে আবার অর্ডার করবে। এই সিস্টেমটা একটু প্যারাদায়ক। আচ্ছা, এখন আমি হচ্ছে ইয়াতে একটু আসি, মানে ওয়েবফ্লোর কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন নিয়ে আমি আসি, যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এর মধ্যে প্রথমেই একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে ওয়েবফ্লোতে আসলে কাস্টম কোডিংয়ের কি কি সুবিধা তারা দিচ্ছে যারা কাস্টম কোডিং করতে চায়? আচ্ছা, কাস্টম কোডিং এর ক্ষেত্রে ওয়েবফ্লোতে কাস্টম HTML কোড অ্যাড করা যায়, কাস্টম CSS করা যায় এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে যেকোনো ধরনের ইন্টিগ্রেশন বা ফাংশনালিটি করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং সেটা মানে এটা কি প্রত্যেকটা পার্সনের জানা উচিত, নাকি কেউ যদি কোডিং না জানে সেও করতে? আ ও জানাটা তো অবশ্যই ভালো। জানলে কোনো ক্ষতি নাই। আমি অ্যাডভান্স লেভেলে চলে গেলাম। কিন্তু যদি না জানে, এরপরেও জিনিসটা ম্যানেজেবল। আচ্ছা, দেন আমি একটা প্রশ্ন চলে যায়, সেটা হচ্ছে যে ওয়েবফ্লোর আপনার ব্রেক পয়েন্টগুলো আসলে কিভাবে ম্যানেজ করা উচিত? আ আচ্ছা, এইটা হলো ওয়েবফ্লো ডিফল্টে ৪ টা ব্রেক পয়েন্ট দেয়। একটা হলো ডেস্কটপ, আরেকটা হলো ট্যাবলেট, আরেকটা মোবাইল ল্যান্ডস্কেপ, আরেকটা মোবাইল পোর্ট্রেট। এই ৪ টাতে আমি বলব যে বেসিক্যালি কারো যদি ডিজাইনে খুব বেশি ভেরিয়েশন না থাকে, তাহলে ওয়েবফ্লোতে আরও ৩ টা স্ক্রিন অ্যাড করা যায় লার্জার স্কেলের, ডেস্কটপের ১৪৪০ পিক্সেলের, ১৯২০ পিক্সেলের, আরেকটা মনে হয় ১২৮০ পিক্সেলের। তো এই ৩ টা ব্রেক পয়েন্ট অ্যাড ততক্ষণ পর্যন্ত করা উচিত না, যতক্ষণ পর্যন্ত তার লার্জার স্কেলের ডিজাইনে বড় ধরনের কোনো ভেরিয়েশন না আসতেছে। তাহলে কি হয় যে মোটামুটি ডেস্কটপে ওভারঅল জিনিসটা অপটিমাইজ থাকে। আর ট্যাবলেট তো ট্যাবলেটই। আর মোবাইলে যেভাবে আমাদের ম্যানেজ করা উচিত, আর মোবাইলের ক্ষেত্রে ল্যান্ডস্কেপে যদি মোটামুটি রেসপন্সিভটা ভালোভাবে করা যায়, তাহলে ওইটা পোর্ট্রেটে ইজিলি ম্যানেজেবল।
আচ্ছা, দেন আমি একটা নেক্সট টেকনিক্যাল প্রশ্ন চলে আসছে, সেটা হচ্ছে যে ওয়েব ফ্লোর ভিতরে আসলে গ্লোবাল স্টাইলস কিভাবে কাজ করে অ্যান্ড এটা আসলে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট আসলে কিভাবে সহায়তা করে। আচ্ছা, এটার জন্য প্রথমে আমাদের বোঝা উচিত যে গ্লোবাল স্টাইলিংটা কি। আমরা যখন অনেক বড় স্কেলের একটা প্রজেক্ট করি, ধরেন 15 থেকে 20 পেজের, তখন আমাদের কিছু বেসিক স্টাইলিং ওই ডিজাইনের রিলেভেন্ট আগেই প্রিসেট করে রাখা উচিত, যেটা আমরা সব জায়গায় ইউজ করব। ধরেন আমি বেশ কিছু জায়গায় দেখছি যে একটা টেক্সটের কালার হোয়াইট, তো ওইটার জন্য আমি আলাদা একটা ক্লাস করে টেক্সট কালার হোয়াইট রেডি করে রাখলাম, যে যেখানে যেখানে টেক্সট হোয়াইট আছে আমি জাস্ট ওই ক্লাসটা বসায় দেবো। এটাকে বলে গ্লোবাল স্টাইল। তো এটা ম্যানেজ করার জন্য আমাদের কোড এমবেড আছে বা আলাদা এলিমেন্ট আছে, ওইটাতে জাস্ট স্টাইলিংগুলো অ্যাড করে রেডি করে রাখবো। এরপরে যেখানে যেখানে দরকার ওইখানে ওইখানে গ্লোবাল স্টাইলিংগুলো আমরা ইউজ করলাম। এভাবে ম্যানেজ করা যেতে পারে। এর মাধ্যমে আমাদের কাজও অনেক তাড়াতাড়ি হয়, প্লাস ম্যানেজমেন্টটাও খুব ইজি হয়। আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে আমি যদি আপনাকে প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ওয়েবফ্লো দিয়ে আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনি বললেন যে সাস বা পোর্টফোলিও বা নিজের কোনো প্ল্যাটফর্মের প্রেজেন্স তৈরি করার জন্য মানুষ একটা ওয়েবসাইট বানায়। এখন বড় স্কেলের যে প্রজেক্টগুলো সেগুলো আসলে কীভাবে ওয়েবফ্লো দিয়ে মানুষ পরিচালনা করে, বা এটা পরিচালনার প্রসেসটা কি ওয়েবফ্লোর ভিতরে? আচ্ছা, এখানে বলতে হবে ওয়েবফ্লো এখানে খুবই নিউট্রাল। আপনি ছোট একটা ওয়েবসাইটও যেভাবে ম্যানেজ করবেন, বড় একটা ওয়েবসাইটও ম্যানেজ করার ক্ষেত্রে কোনো চেঞ্জেস নাই। বিশেষ করে ক্লায়েন্টের জন্য, যে কন্টেন্ট ম্যানেজমেন্ট করা, কন্টেন্ট আপলোড করা বা ওয়েবসাইটটা মেইনটেইন করা, এই ক্ষেত্রে তেমন কোনো ডিফারেন্স নাই। আপনি 2 পেজের একটা সাইটও ওয়েবফ্লোতে যেভাবে ম্যানেজ করবেন, ওটা 20 পেজের সাইট হলেও একদম ম্যানেজমেন্ট প্রক্রিয়া সেম। আর আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের সিকিউরিটি বা বিভিন্ন অ্যাটাক ওইগুলা? এগুলা ওয়েবফ্লোর থেকে ইন্টারনালি ম্যানেজ হয়। এরপরেও তো কিছু ইন্টিগ্রেশন থাকেই, যেগুলা করলে আমরা সিকিউর থাকতে পারি। আর আল্টিমেটলি যদি ওয়েবফ্লো অ্যাকাউন্টটা সিকিউর থাকে, ওইটা যতক্ষণ পর্যন্ত কেউ হ্যাক করতে না পারবে ওয়েবফ্লো অ্যাকাউন্টটা, ততক্ষণ পর্যন্ত সাইট নিয়ে কোনো রিস্ক নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি ডিরেক্টলি আমাদের এখন পার্টে চলে আসি, ফ্রিল্যান্সিং পার্টে আমরা চলে আসি, যে আসলে এটা দিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা মেনলি কী কী টিপস আমাদের প্রয়োজন। প্রথমত যে টিপসটা চলে আসে সেটা হচ্ছে যে আপনার একটা প্রজেক্ট যখন আমি শেষ করলাম অ্যাজ এ আমি ফ্রিল্যান্সার, তখন আমি আসলে এই ওয়েবসাইটটা কীভাবে ক্লায়েন্টকে ডেলিভার করব। আচ্ছা, এটার বেশ কয়েকটা ওয়ে আছে। তো একদম প্রথম স্টার্টার যারা একদম শুরু করে তাদের জন্য বেস্ট ওয়ে যেটা, সেটা হলো যে ক্লায়েন্ট একটা ওয়েবফ্লো অ্যাকাউন্ট তৈরি করবে। ওইখানে সে একটা প্রজেক্ট রেডি করতে, প্রজেক্ট রেডি বলতে জাস্ট ক্রিয়েট করে দিবে। বাকি সব কিছু ডেভেলপারেরই করতে হবে। তো এরপরে ওই অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়ে দিল। ডেভেলপার এখান থেকে জাস্ট কমপ্লিট করে বলে দিল যে হ্যাঁ, কাজ কমপ্লিট। এটা একটা। এরপরে যারা একটু ইন্টারমিডিয়েট লেভেলে লাইক 1-2 বছর কাজ করেছে, মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমি কেন বলতেছি, এখানে একটা টাকা পয়সারও ব্যাপার আছে। কারণ ওয়েবফ্লোর একটা অ্যাকাউন্ট ম্যানেজ করতেও তাদের মান্থলি একটা কস্ট দিতে হয়। তো যেটা নতুনদের জন্য একটু সমস্যাই বলা যায়। তো যখন সে একটু ইন্টারমিডিয়েট লেভেলে গেল, সে নিজের একটা এজেন্সি বা ফ্রিল্যান্সার প্ল্যান নিয়ে নিল ওয়েবফ্লো থেকে। সে ওটার মধ্যে ইন্টারনালি প্রজেক্ট ক্রিয়েট করলো। ক্রিয়েট করার পর প্রত্যেকটা প্রজেক্টের ট্রান্সফার করার একটা অপশন আছেই সাইট সেটিংয়ে। ওখান থেকে জাস্ট ক্লায়েন্টকে ট্রান্সফার করে দেবে। দ্যাটস ইট। তো এখন আমি যদি এই ক্লায়েন্টকে প্রজেক্টটা ডেলিভার করার ব্যাপারে আসি, সেটা হচ্ছে যে এখন আমাকে তো অবশ্যই ডেলিভার করার আগে তার সাথে আমাকে একটা প্রাইস নেগোসিয়েট করতে হবে, আসলে এই প্রজেক্টের প্রাইস কত। তো ওয়েবফ্লোর যে আপনারা সাইটগুলো বানান, সেটা আমরা বললাম যে শুরুতে এটা বলার কথা ছিল, প্রশ্নটা আমি এখন করছি, সেটা হচ্ছে যে এইটার প্রাইসিংগুলো কীরকম হয় একটা প্রজেক্টের জন্য, এবং আসলে এটার আর্নিং অপরচুনিটি কীরকম। আচ্ছা, আমি পরের টুকুন আগে বলতে চাবো, মানে আর্নিং অপরচুনিটিটা খুবই ভালো। ওয়েবফ্লো একটা গ্রোয়িং মার্কেট, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আর প্রজেক্ট প্রাইসিংয়ের ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে কয়েকটা জিনিসের উপরে। ধরেন প্রথমত যে আপনি কোন স্টেজে আছেন। আপনি কি 1 বছরের এক্সপিরিয়েন্সড না 3 বছরের? আপনি কি ওয়েবফ্লোতে একটা ওয়েবসাইট বানাইছেন না 100টা ওয়েবসাইট বানাইছেন? এটা একটা ফ্যাক্ট। আপনি কতটা স্কিলড আর এক্সপিরিয়েন্সড। দ্বিতীয়ত, যে প্রজেক্টটা আসতেছে ওই প্রজেক্টের ডিজাইনটা একটু দেখা, যে ডিজাইনটা কতটা কমপ্লেক্স, স্ট্রাকচার ডেভেলপ করতে আমার কতটুকু সময় যাচ্ছে, এইটা একটা। আর থার্ড হলো ফাংশনালিটি। ওয়েবসাইটের ফাংশনগুলো কতটা ক্রিটিক্যাল বা ইজি, ওয়েবসাইটটা কত স্মুথ, কতগুলো ফাংশনালিটি আছে, এগুলো ইন্টিগ্রেশন আমার কীরকম লাগবে বা এগুলো করতে আমার কতটা সময় লাগবে, এই ওভারঅল মিলায়ে এরপরে বাজেটটা তৈরি হয়। আর চার্জিংয়ের ক্ষেত্রে 2 ধরনের সিস্টেম আছে। একটা হলো আওয়ারলি রেট, আর দ্বিতীয়ত হলো ফিক্সড প্রাইস, যে ক্লায়েন্টের সাথে আমি নেগোশিয়েট করলাম যে এই প্রজেক্টের জন্য আমি এত চার্জ করব। ক্লায়েন্ট হয়তো রাজি হইলো বা সে একটা বলল, এরপর নেগোসিয়েশনের মাধ্যমে ফাইনাল হইলো।
এই হলো ওভারঅল প্রাইসিং এর ব্যাপার। তো এখন যদি আমি এটাকে ইন্ডিভিজুয়ালি বলি যে আপনি ফার্স্ট অফ অল আওয়ারলি রেট কত হয় বা কত থেকে শুরু হয়, আর প্রাইসিংটা কত থেকে শুরু হয় এবং কত থেকে শেষ হয়, তা একটা মানে এটা যদিও বলাটা টার্ম, বাট একটা মিনিমাম একটা আইডিয়া আপনি আমাকে দেন। আচ্ছা, এটা আসলে ভ্যারি করবে দুইভাবে, যে আপনি কাজ করতেছেন কোথায়, ক্লায়েন্টটা কোথা থেকে আসতেছে, যে মার্কেট প্লেসে না মার্কেট প্লেসের বাইরে। আমরা সাধারণত জানি যে মার্কেট প্লেসের ভিতরে ক্লায়েন্টগুলো একটু চিপ হয়, খুব বেশি না, একবার যে আকাশ পাতাল তফাৎ তা না। মার্কেট প্লেসের ভিতরে যদি শুরুর দিকে আপনি ওয়েবফ্লো নিয়ে কাজ করেন, $8 থেকে $10 আওয়ারলি ইজিলি আপনি চার্জ করতে পারবেন, খুব বেশি সমস্যা হবে না। আরও যখন স্কিলড হয়ে গেলেন, $15, $20, $25 পর্যন্ত নিয়ে গেলেও ক্লায়েন্ট আসবে, সমস্যা নেই। আর এটা যদি বাইরে হয়, বাইরের হিসাবটাই তো আলাদা। বাইরে আওয়ারলি রেটের ক্লায়েন্ট কমই আসে, তারা ফিক্সড রেটের বেশি আসে, যে আমার এই যে প্রজেক্টের ডিজাইন, এইটা এখন আপনি কত হলে করে দিতে পারবেন, আপনার কতদিন সময় লাগবে, আমাকে একটা ফিক্সড টাইম এবং বাজেট বলেন। তো বাইরের ক্ষেত্রে আওয়ারলি রেটের হিসাবটা কম, এটা আসলে মার্কেট প্লেসেই বেশি প্রয়োজন। আর ফিক্সড ফিক্সড যে বাজেটের ব্যাপারটা বলে সেখানে আসলে কত থেকে আসলে মেনলি এটার প্রাইসিংটা শুরু হয় এবং এটা কত থেকে আচ্ছা, এটা যদি ফুল ওয়েবসাইটের একটা প্রজেক্ট হয়, সিঙ্গেল ল্যান্ডিং পেজ না হয়, তাহলে ইজিলি এটা $500 থেকে শুরু হতে পারে এবং শেষ হতে পারে $2,000 থেকে $3,000 ইজিলি। ইজিলি না, মানে এটা আসলে প্রজেক্টের কোয়ান্টিটিরও তো একটা ব্যাপার আছে। এখন পাঁচ পাঁচ পেজের ওয়েবসাইটের জন্য তো কেউ খুব কম ক্লায়েন্টই আছে যারা $3,000 পে করবে 5 পেজের ওয়েবসাইটের জন্য। ওটা ম্যাক্সিমাম হয়তো $1,000 ভিতরে লক হবে। প্রজেক্টের কোয়ান্টিটি ওয়াইজ $500 থেকে $3,000 ভিতরে, এর ভিতরে ঘোরাফেরা করে। ল্যান্ডিং পেজ? ল্যান্ডিং পেজ, একটা ল্যান্ডিং পেজের জন্য আপনি শুরুতে যদি আপনার পোর্টফোলিওতে ডেমো প্রজেক্ট থাকে, তাহলে হয়তো $50 থেকে $70-80 করে দিলেন। আর যখন আপনার লাইভ প্রজেক্ট থাকবে, তখন আপনার ডিমান্ডই আলাদা। তখন ক্লায়েন্ট বুঝতেছে যে অলরেডি মার্কেটে এমন ওয়েবসাইট আছে যেগুলো আপনি নিজে তৈরি করছেন, তখন আপনি একটা ল্যান্ডিং পেজের জন্য $150 করেও চার্জ করতে পারেন। দেন হচ্ছে আমি যদি আপনার ইয়াতে আসি, মানে প্রাইসিং তো আমরা বুঝলাম। নাও আপনি একটা কথা এখানে বলছেন যে মার্কেট প্লেস আর মার্কেট প্লেসের বাহিরে। তো নর্মালি হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্সে কি বলে আসলে মার্কেট প্লেসে ওয়েবফ্লোর ক্লায়েন্ট পাওয়াটা ইজি নাকি মার্কেট প্লেসের বাইরে পাওয়াটা ইজি? অ্যাকচুয়ালি যদি বলি, তাহলে দুই জায়গায় পাওয়া ইজি। ওয়েবফ্লো এখনও এতটা স্যাচুরেটেড হয়ে যায় নাই যে ওই যেখানে আপনি যাবেন একটা সমুদ্রের মধ্যে পড়ে যাবেন। আপনি এখনও ফাইবারে গেলে দেখবেন ওয়েবফ্লোর গিগ আহামরি খুব বেশি নাই, মানে তুলনামূলক হয়তো 100, 200, 500 থাকতে পারে, কিন্তু ওভারঅল বাকি গিগের তুলনায় ওয়েবফ্লোর গিগ কম। আপওয়ার্কেও সেম, আর বাইরের মার্কেটেও সেম। মানে ওয়েবফ্লো এখনও এতটা বেশি হয়ে যায় নাই যে ক্লায়েন্টের চেয়ে ডেভেলপার বেশি হয়ে গেছে। তো যেখানেই যান, তবে আমি বলবো যে মার্কেট প্লেসের উপরে একবারে রিলে না করা ভালো, কারণ ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, মার্কেট প্লেসটা প্রথমে শুরুর দিকে খুবই চ্যালেঞ্জিং। দেখা গেছে আপনি কাজ পারেন, কিন্তু মার্কেট প্লেসে হয়তো অর্ডার পাচ্ছেন না, এর জন্য আপনি ঝরে গেলেন, কষ্টে ছেড়ে দিলেন, যে কী লাভ হলো এত শিখে, আমি তো কাজ পারতেছি না। তো দুই দিকেই আসলে একটু মোটামুটি বেসিক মেথডগুলো জেনে দুই দিকেই মুভ করা উচিত, যে দিক থেকে আসে, কারণ আপনি তো কাজটা পারেন। তো এটাই হলো প্রসেস। শুধু মার্কেট প্লেসের উপর রিলে করা উচিত না, বা শুধু মার্কেট প্লেসের বাইরেও শুরুর দিকে স্টার্ট করা উচিত না, দুই সাইডেই স্টার্ট করা উচিত, এখন যেই সাইড থেকে আপনার স্টার্টিং ভালো হয়। এখন আপনি নর্মালি কোনটার উপর আসলে রিলাই করেন? আচ্ছা, আমি বর্তমানে মার্কেট প্লেসের বাইরে রিলাই করতেছি। আমি 21-22 পর্যন্ত মার্কেট প্লেসে কাজ করতাম, তখনও বাইরে কাজ করতাম না, তখন আমি শুধু মার্কেট প্লেসে রিলাই করতাম। তো মাঝখানে আমার গিগ র্যাঙ্ক ডাউন হয়েছে, এরপরে আমার একটা অ্যাকাউন্ট বাতিল হয়ে গেছে। এই সব কিছু মিলায়ে পরে আমি দেখলাম যে না, মার্কেট প্লেসটা আসলে এটা একটু কেমন জানো, যে ওরা চাইলে আমার অ্যাকাউন্টটা অফ করে দিল, আমার সব কিছু অফ হয়ে গেলো। এইটা তো উচিত না। আমার একটা নেটওয়ার্ক থাকা উচিত, একটা লং টার্ম বেস থাকা উচিত, যেখানে আমি মনে করেন যে প্রতিদিনই আমার কিছু না কিছু হয়তো নক আসবে, সপ্তাহে, মাসে। তো ওই হিসাব করে আমি মার্কেট প্লেসের বাইরে কাজ শুরু করছি। এখন আমার যে রিলেশনশিপগুলো হচ্ছে লং টার্ম হচ্ছে ক্লায়েন্টদের সাথে। আচ্ছা, আর সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে আউট অফ মার্কেট প্লেসে কি কি মিডিয়া ব্যবহার করেন বা আসলে কি কি টেকনিক ব্যবহার করেন? মিডিয়া যদি বলি, আমি সর্বপ্রথম বলবো লিঙ্কডইন। লিঙ্কডইনে আপনি প্রথমে লিঙ্কডইনকে ডিজিটাল সিভি বললেও খুব ভুল হবে না। এখন ওই পিডিএফ ভার্সনের সিভির চেয়ে মানুষ লিঙ্কডইন প্রোফাইল দেখতে বেশি করে, কমফোর্টেবল ফিল করে। তো আমার কাছে এমনও ক্লায়েন্ট আসছে যে সিভি চায় নাই, সে বলছে আপনার লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্কটা দেন। তো লিঙ্কডইনের প্রোফাইলটা যদি ভালোভাবে সাজানো যায়, কয়েকটা প্রজেক্ট দিয়ে, ভালো একটা সুন্দরভাবে বায়ো দিয়ে, এরপরে ওয়েবফ্লোর সার্টিফিকেটগুলো দিয়ে, তাহলে মোটামুটি ওখানে যদি অ্যাক্টিভ থাকা যায়, কানেকশন বাড়াইতে বাড়াইতে একটা সময়ে ক্লায়েন্ট আসা শুরু করবে।
যে আমার কাছে প্রজেক্ট আছে, আপনি করেন। সেক্ষেত্রে আউটরিচ করতে হয় না? হ্যাঁ, আউটরিচও আর একটা প্রসেস। এটা একটা প্রসেস বললাম আমি, যে ক্লায়েন্ট আপনার কাছে আসবে। আউটরিচের তো অনেক রকম ওয়ে আছে। আপনি ইনস্টাগ্রামে মেসেজ দেন, ক্লায়েন্টকে খুঁজে বের করবে। এরপরে ড্রিবলে জবের ভিতর অ্যাপ্লাই করা যায়। এরপরে ওয়েব ফ্লোর স্পেসিফিক কিছু ওয়েবসাইট আছে যেখানে তাদের জব পোস্টিং হয়। যদি আমি বলি, flowremote.io একটা ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে জাস্ট ওয়েব ফ্লো ডেভেলপারদের জব পোস্ট হয়। এরকম বেশ কয়েকটা ওয়েবসাইট আছে। এগুলো একটা আছে, ওখানে অ্যাপ্লাই করতে পারেন। ওখানে কন্ট্রাক্ট বেস, ফ্রিল্যান্সার, ফুল টাইম অনেক ধরনের জব পোস্টিং হয়। এটা একটা। আর তৃতীয়ত ইমেল মার্কেটিং আছে। আপনি আপনার পটেনশিয়াল কিছু ক্লায়েন্ট বের করেন খুঁজে, বা লিড বের করেন, তাদেরকে আউটরিচ করেন। আপনি যদি ডেইলি 10 জনকেও আউটরিচ করেন, মাস শেষে দেখবেন যে 2 থেকে 3 জন রাজি হয়ে গেছে কাজ করার জন্য। তবে আপনার এই ক্ষেত্রে বেসটা স্ট্রং হতে হবে। আপনার পোর্টফোলিওটা এমন হতে হবে দেখে যেন ক্লায়েন্ট মনে করে যে না, হি হ্যাজ সামথিং। আপনার সিক্রেট টেকনিকগুলো জানার জন্য আমি অধীর আগ্রহী ছিলাম। থ্যাংক ইউ সো মাচ। এখন যদি আমি ইয়াতে আসি, একটা পার্সন যখন সে শুরু করবে ওয়েব ফ্লো, ধরুন সে ডিসাইড করলো যে না আমি এখন ওয়েব ফ্লোতে শুরু করবো বা ওয়েব ফ্লোটা আমি শেখা শুরু করব। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আসলে তার কোন জায়গা থেকে, আসলে কোন পয়েন্ট থেকে তার শুরু করা উচিত? আচ্ছা, ঠিক আছে। এটা খুবই ইজি একটা প্রসেস স্টার্ট করার জন্য। সে যদি প্রথম 3 দিনের জন্য টাইম নেয়, 3 দিন টাইম নিয়ে একটু HTML, CSS এর উপর ঘাটাঘাটি করবে। ওটা কিন্তু কোডিং। এখন অনেকে বলতে পারে যে আমি কোডিং শিখতে বলতেছি, আবার ঘুরে ফিরে সে কোডিংয়ে দিয়ে যাচ্ছে। ব্যাপারটা ওরকম না। আসলে আমি একটু আগেও বলছি আরেকটা কোয়েশ্চেন অ্যান্সারে, যে ওয়েব ফ্লো হলো HTML, CSS এর ভিজুয়াল ভার্সন। HTML, CSS যে আমরা কোড করি, ওয়েব ফ্লোতে সেটা ভিজুয়ালি করি। তো 3 থেকে 4 দিন যদি HTML, CSS এর উপর ভালো ধারণা নেয়, নেয়ার পর যদি ওয়েব ফ্লো শুরু করে, তার জন্য ইটস কাইন্ড অফ, মানে কি বলবো, ব্রেড অ্যান্ড বাটার হয়ে যাবে। খুবই ইজি লাগবে। খুব তাড়াতাড়ি সে ওয়েব ফ্লোকে কনজিউম করতে পারবে, অ্যাডপ্ট করতে পারবে। তো আমি বলব যে প্রথমে আসলে একটু ওই প্রসেসটা ফলো করা। HTML, CSS একটু ক্লিয়ার হয়ে ওয়েব ফ্লোতে আসলে ইট উইল বি ইজি। আপনার আর ছাড়তে ইচ্ছা করবে না যে না, আমি বাদ দিই। শিখাটা আসলে সে কিভাবে শুরু করবে? আচ্ছা, শেখার শুরু তো অনেকভাবেই হতে পারে। এখন ইন্টারনেটের যুগ, সোর্সের অভাব নাই। অনলাইনে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সে দেখতে পারে। এরপরে গুগলে কন্টেন্ট আছে, ওয়েবফ্লোর নিজস্ব সাইটও আছে শেখার জন্য। আবার অনেক পেইড কোর্সও আছে, ইংলিশে, বাংলায়। আমাদের নিজস্ব কোর্সও আছে, সে চাইলে সেটাতেও এনরোল করতে পারে। আমরা একদম শুরুতে নো পার্সন থেকে শুরু করে একদম ওয়েবফ্লো ডেভেলপার পর্যন্ত তাকে বানায় এরপরে ছাড়বো। এরপরে সে ওখান থেকে ক্লায়েন্ট কিভাবে পাবে সেই পর্যন্তও আমরা নিয়ে যাব। তারপর সে যখন শুরু করবে, প্র্যাকটিস করবে, তখন আসলে তার কোন ধরনের প্রজেক্ট দিয়ে আসলে প্র্যাকটিসটা শুরু করা উচিত? আচ্ছা, শুরুটা তো অবশ্যই একটু বেসিকভাবে শুরু করা উচিত। সে প্রথমে ২-১টা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারে। এরপরে বিভিন্ন অ্যাপের যে মার্কেটিং সাইটগুলা, এগুলা তৈরি করতে পারে। এরপরে লয়ার আছে, ডক্টর আছে, বিভিন্ন প্রফেশনের যে লোক, তাদের পোর্টফোলিও সাইট তৈরি করে দিতে পারে, যে ডিজিটাল আইডেন্টিটি তার ব্র্যান্ড। এরপর সে নিজের একটা পোর্টফোলিও সাইট তৈরি করতে পারে। এইভাবে ছোট, ছোট প্রজেক্টগুলো আস্তে, আস্তে করে সে স্কিলড হতে পারে। এখন আপনার এই এত বছর এক্সপিরিয়েন্স, আপনি কি দেখছেন আসলে যে কমন মিস্টেক গুলো আসলে কি, তারা আসলে কি কি কমন মিস্টেক গুলো করে যখন তারা শুরু করে? আচ্ছা, একটা প্রথমত বলব যে একটা মিস্টেক আমি প্রায়ই নতুন ডেভেলপারদের মধ্যে দেখি, যে তারা ক্লাস ম্যানেজমেন্টটা শিখে না। ওয়েব ফ্লোতে লার্জার স্কেলে বা লং টার্মে কাজ করতে গেলে, হ্যাসেল ফ্রিভাবে কাজ করতে গেলে, যখন আমি প্রজেক্টটা ডেলিভারি দিব, তখন যেন আমার মাথায় পেইন না থাকে। এই পর্যায়ের প্রজেক্ট ডেলিভারি দিতে চাইলে তার ক্লাস ম্যানেজমেন্ট শেখা উচিত। তার কম্পোনেন্ট কিভাবে বানাতে হবে, ম্যানেজমেন্ট করতে হবে, এগুলো শেখা উচিত। আর হলো এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে শেখা উচিত। এই ৩টা জিনিস আমি খুব ভুল দেখি, যে এসইও নিয়ে তাদের খুব বেশি বদার থাকে না। কোথায় একটা হেডিং H1 হবে, কোথায় একটা প্যারাগ্রাফ হবে, বা কোথায় হেডিং 3 হবে, এইটা জাস্ট তার প্যারা নাই। এখানে একটা হেডিং দরকার, যেকোনো একটা হেডিং বসাইলেই হইলো। এখানে একটা টেক্সট দরকার, সেখানে টেক্সট ব্লক, প্যারাগ্রাফ, যেকোনো একটা জিনিস বসাইলেই হইলো। এইভাবে ডেভেলপ করে, যার কারণে এসইও ফ্রেন্ডলি হয় না ওয়েবসাইটটা। আর ক্লাস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা একটু আলাদাভাবে শেখার ব্যাপার। ওয়েবফ্লো টিউটোরিয়াল দেখে হোক বা গুগল থেকে হোক, যে ক্লাস কিভাবে তৈরি করলে সেকশন রিলেটেড ওই রকমভাবে ক্লাসটা তৈরি হবে যেন পরে আমার ম্যানেজ করতে প্যারা না হয়। তো এটা একটা শেখার বিষয় আছে। তো এক্ষেত্রে আমার একটা কোয়েশ্চেন চলে আসে, সেটা হচ্ছে যে আপনাদের যারা ওয়েব ফ্লোতে কাজ করে, তারা আপনার যে ডিজাইনগুলো আপনাদেরকে ক্লায়েন্টরা দেয় বা যে ডিজাইনগুলো আপনারা হচ্ছে করেন, সেই ডিজাইনগুলোর ক্ষেত্রে এগুলা কি আপনারা ক্লায়েন্টকে
ভিজুয়ালাইজেশন করে দেন, নাকি তারাই হচ্ছে ইউআই ইউএক্সটা প্রোভাইড করে দেয়? আচ্ছা, এখানে এটা দুইটাই হতে পারে, সিনারিও দুইটাই হতে পারে। আমার ক্ষেত্রেও দুইটাই হয়েছে। আমি ডিজাইনের উপরও আমার এক্সপিরিয়েন্স আছে। তবে যদি আপনি ওয়েবফ্লো ডেভেলপার হিসেবে নিজেকে প্রেজেন্ট করেন, তাহলে ম্যাক্সিমাম ক্লায়েন্ট এমনই আসবে যার অলরেডি ডিজাইনটা রেডি আছে। সে আপনাকে অলরেডি ফিগমা ফাইল বা ডিজাইনের যে কোনো একটা সফটওয়্যারের ফাইল দিবে যেটাতে তার ডিজাইনটা রেডি আছে। ওই ডিজাইনটা আপনাকে জাস্ট ডেভেলপ করে ফাংশনাল ওয়েবসাইট তৈরি করে দিতে হবে। আচ্ছা, এখন আপনার এই ওয়েব ফ্লোর জার্নিতে আমি না হয় একটু আবার আপনার গল্পে ফিরে আসি। সেটা হচ্ছে যে আমি জানতে চাচ্ছি আপনার একটা সফল প্রজেক্টের কথা, যেটা আসলে আপনার জন্য কাইন্ড অফ অনেক বড় প্রজেক্ট ছিল, অ্যান্ড সেই প্রজেক্ট থেকে আপনার আর্নিংটা কত ছিল সেটাও আমি আসলে জানতে চাই। আচ্ছা, আর্নিংটা স্পেসিফিকলি বলাটা তো ঠিক না, তারপর আপনি প্রশ্ন করেছেন। এইটা হলো 2021-এর মাঝামাঝি জুনের দিকের একটা প্রজেক্ট। এই প্রজেক্টটার পেজ ছিল প্রায় 18টা। এর মধ্যে প্রায় 5টা ডাইনামিক পেজ আর বাকি সবগুলো স্ট্যাটিক পেজ। ক্লায়েন্ট আমি লিঙ্কডইন থেকে পেয়েছিলাম। তো তার সাথে এখনও কাজ করা হয় আমার। সে ডিজাইনটা নিয়ে আসলো, আমার প্রোফাইল দেখে ইনবক্সে সে আউটরিচ করেছে যে আমি তোমার পোর্টফোলিও দেখলাম, খুব ভালো লাগছে। আমার কাছে এই যে একটা প্রজেক্ট আছে, এই যে ডিজাইন, তুমি কি এটা ডেভেলপ করতে পারবা, অ্যাভেলেবেল আছো? পরে আমি ডিজাইনটা দেখলাম, প্রথমে তাকে রেসপন্স দিয়ে পরে ডিজাইনটা দেখে বললাম হ্যাঁ এটা তো করে দেওয়া সম্ভব, আমরা একটা মিটিং করি। পরে মিটিংয়ের মাধ্যমে মোটামুটি প্রজেক্টটা লক হলো। ফিক্স প্রজেক্ট প্রাইস ছিল এটা $2000 মতো, ইউকের একটা ক্লায়েন্ট ছিল। তো ওই প্রজেক্টটা করে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করা থেকে এই যে আমি লিঙ্কডইনের কথাটা একটু আগে কেন বললাম বা বললাম যে লং টার্ম কোলাবোরেশন, ওইখান থেকে যে আমাদের একটা ভালো কোলাবোরেশন হয়েছে, আমি যে একটা ভালো আউটপুট দিছি, সে কিন্তু এখনও আমাকে দিয়ে কাজ করাচ্ছে। তার এখনও অনেক ওয়েবফ্লো প্রজেক্ট, নতুন নতুন প্রজেক্ট করতেছি, পুরান প্রজেক্টগুলো ম্যানেজ করতেছি। তো এর জন্য আসলে লং টার্মের জন্য আউট অফ মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন বলেন বা সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট আউটরিচ করা বেটার। আচ্ছা, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে এই যে আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্ট নিচ্ছেন, তো এটা তো ফ্রডও হতে পারে যে সে আপনার থেকে প্রজেক্টটা করিয়ে টাকা না দিল, বা সে আপনার টাকাটা ঘুরালো অনেক দিন। তো সেক্ষেত্রে আপনি কীভাবে মেক শিওর করেন যে হি ইজ এ রিয়াল ক্লায়েন্ট অ্যান্ড অলসো সে আমাকে প্রপারলি পে করবে? আচ্ছা, এইখানে আমি নতুনদের বলবো, এটা পুরানদের সাথে হয় না এই কেসটা। এটা নতুনদের সাথে বেশি হয় যে আপনাকে একটু লোভ সামলাতে হবে। কিরকম? অনেক ক্লায়েন্টই আছে বলে যে তুমি 50% কাজ করে দাও বা কাজ করে দাও এরপরে আমি তোমাকে টাকা দিচ্ছি, বা তুমি কাজ শুরু করো 1 সপ্তাহ পরে টাকা দিচ্ছি। এদেরকে জাস্ট বলতে হবে নো। তুমি এটা অনেকে অনেকভাবে করে যে 30% অ্যাডভান্স পেমেন্ট করো বা 50% অ্যাডভান্স পেমেন্ট করো। এটা আসলে রিয়েল বায়ার যারা, অ্যাকচুয়াল ক্লায়েন্ট যারা, এরা এটা রিজেক্টও করে না। এরা ব্যাপারটা বুঝে যে সিকিউরিটির একটা ব্যাপার আছে। হয়তো 50% এগ্রি না করলো, সে 30% দিল। আমার অনেক ক্লায়েন্টই আছে যে শুরুর দিকে 30% দিছে, এখন হয়তো অন্যরকম রিলেশন, হিসাব আলাদা। তো শুরুতে একটা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নিতে হবে, হোক সেটা 50% বা অ্যাটলিস্ট আমি বলবো 30%-এর নিচে না, মিনিমাম 30% নিতেই হবে, বা 50% হলে ভালো হয়। তো অলরেডি যে প্রজেক্টের জন্য 50% বা 30% দিছে, সে কোনোভাবেই ফ্রড হবে না, এটা আমরা মোটামুটি ইনশিওর হয়ে যেতে পারি। তো এইটাই হলো অনলি ওয়ে। কোনো ক্লায়েন্ট যদি বলে যে তুমি কাজ শুরু করো, আমি টাকা দিচ্ছি, আউট অফ মার্কেট প্লেসে কাজ শুরু করা যাবে না, ডিরেক্ট নো। আর সেক্ষেত্রে আপনি টাকাটা কোন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে নিয়ে আসেন? আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে এইখানে আমরা একটু আনলাকি বলতে হয়। কারণ প্রথমত এখন পেওনিয়ার ছাড়া কোনো অপশন নাই। পেওনিয়ারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ওইখান থেকে ক্লায়েন্টকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠানো যায়, বা পেওনিয়ার থেকে ব্যাংক ডিটেলস দিলে ক্লায়েন্ট ওটা পাঠিয়ে দিতে পারে। ইউকের হলে ইউরো, আর জিবিপি, বা ইউএসের হলে ইউএসডি। আর কিছুদিন আগে ওয়াইজ ছিল, কিন্তু ওয়াইজের সার্ভিসটা বর্তমানে বাংলাদেশে অফ হয়ে গেছে, বা আমাদের দুষ্টামির কারণে আমি বলবো। কারণ আমরা এত পরিমাণে উল্টাপাল্টা অ্যাকাউন্ট খুলে কাজ করছি, ওয়াইজ বাংলাদেশের সার্ভিসটা অন করেও কয়েক মাস চালায় আবার অফ করে ফেলতে বাধ্য হয়েছে। তো আপাতত পেওনিয়ার ছাড়া তেমন কোনো অপশন নাই। পেওনিয়ারে অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, ওরা যা যা ডকুমেন্টস চায়, এরপরে ওইটা দিয়ে এই পেমেন্টটা আনতে হবে আসলে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ছিল, কারণ হচ্ছে অনেকেই আসলে এই পেমেন্টের ভয়ে বা এই তার পেপাল যেহেতু নেই, তারা মনে করে যে আসলে পেমেন্টটা আনাটা খুবই দুষ্কর। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে যদি আমি বলি যে নতুন যারা শুরু করছে তাদের জন্য আপনার, যদি আমি ছোট্ট করে বলি, আপনার এই জার্নিতে আপনি 4-5 বছর আপনি জিনিসটা করতেছেন, আপনি অলরেডি অনেকগুলো প্রজেক্ট শেষ করছেন। তো নতুনদের জন্য যদি আমি বলি যে আপনি জাস্ট একটা লাইনে তাদেরকে যদি একটা অ্যাডভাইস দেন, আপনি তাদেরকে কি অ্যাডভাইস দিবেন? আচ্ছা, অ্যাডভাইস হলো ধৈর্য হারানো যাবে না আর লেগে থাকতে হবে। এমন অনেক দিন আসবে যে
কিছুই কাজ করতেছে না, খুবই ডিপ্রেস লাগতেছে, হচ্ছে না, বাদ দেই। কিন্তু আসলে এটা আমার এক মেন্টর আমাকে বলতো যে, "ছেড়ে দিলা তো হেরে গেলা, লেগে থাকাই জয়।" আসলে জয়টা জয় না, লেগে থাকাই জয়। তো ব্যাপার ওইটাই যে লেগে থাকতে হবে। আজকে কাজ করতেছ না ভাই, একটা না একটা সময় যেয়ে কাজ করবে। আপনি জাস্ট কন্টিনিউ কাজ করতে থাকেন। আপনি কাজ করতেছেন মানে আপনি গতকালকে যে ভার্সনটা ছিলেন আজকে তার চেয়ে আপগ্রেড। এরকম একটা লেভেলে যে এমন আপগ্রেশন হবে যে তখন আপনার সবকিছু ওয়ার্কআউট করা শুরু করবে। কিন্তু ওই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আমি যদি বলি এখানে দুইটা প্রশ্ন তাহলে চলে আসে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যে আমার এই ওয়েব ফ্লো দিয়ে ওয়েব ডিজাইন শিখতে সময় কেমন লাগবে, এবং সেটা শেখার পর আমার ক্লায়েন্ট পাওয়ার জন্য কি পরিমাণ সময় ধৈর্য ধরে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি বলব যে ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত মিনিমাম একজনের ৬ মাসের টাইম বেঁধে নেওয়া উচিত। ওয়েবফ্লো শিখতে ৩ থেকে ৪ মাস। এরপরে ২ মাসের কিছু হোমওয়ার্ক আছে। এই হোমওয়ার্কের ভেতরে ১ম এ পড়তেছে যে গ্রাউন্ড ওয়ার্ক, যেটা কিছু ডেমো প্রজেক্ট তৈরি করা ৩, ৪ টা ৫ টা। এখানে একটা টেকনিক আমি বলে দেই যে ওয়েবফ্লোর ফ্রি অ্যাকাউন্টে ২ টার বেশি প্রজেক্ট ওপেন করতে দেয় না। তাহলে এখন অনেকে বলতে পারে, "ভাই ২ টার বেশি প্রজেক্ট করতে দেয় না, আমি কিভাবে করব?" ভাই একটু স্মার্ট হন। আপনি ৩ টা জিমেইল অ্যাকাউন্ট খোলেন। ৩ টা জিমেইলে ওয়েবফ্লো অ্যাকাউন্ট ৩ টা খুলুন, আপনি ৬ টা প্রজেক্ট করতে পারবেন। একটা প্রজেক্ট আপনার পোর্টফোলিও রাখবেন, বাকি ৫ টায় আপনি ডেমো প্রজেক্ট করলেন, শেষ। এত প্যারা নেওয়ার তো কিছু নাই। তো এইভাবে কিছু ডেমো প্রজেক্ট রেডি করতে হবে, যেহেতু আপনি একদমই নতুন, আপনার হাতে কোনো ক্লায়েন্ট ওয়ার্ক নাই। এরপরে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। পোর্টফোলিওটা হইতে হবে সলিড, ওটাতে কোনো বাগ থাকা যাবে না। ওটা যদি ক্লায়েন্ট মোবাইল দিয়ে দেখে তাও তার ভালো লাগতে হবে, ডেস্কটপ দিয়ে যদি দেখে তাও তার ভালো লাগতে হবে, এরকম একটা পোর্টফোলিও হতে হবে। এরপরে যদি মার্কেট প্লেসেও বলেন, মার্কেট প্লেসেও মিনিমাম ১ থেকে ২ মাস টাইম লাগে কাজ পেতে। মার্কেট প্লেসের বাইরেও কানেকশন বাড়াতে বাড়াতে ২-৩ মাসের একটা ব্যাপার তো আছেই। তো মোটামুটি ওয়েবফ্লো শিখতে ৩ থেকে ৪ মাস। এরপরে আরও কাজ পাওয়ার জন্য ২ থেকে ৩ মাস যদি সময় দেওয়া হয়, তাহলে এরকম একটা ৭ মাসের মতো, ৬ থেকে ৭ মাসের এভারেজ একটা টাইম দিলে মোটামুটি সে কাজের গতি পাবে বা শুরু হবে বলা যায়। রাতারাতি কাজ করার কোনো সিস্টেম নেই? না ভাই, আমার কাছে তো নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা অলমোস্ট শেষের পথে। এখন আমার যে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আমি একটু আগে প্রশ্নটা করলাম যে আসলে তারা শিখাটা কোত্থেকে শুরু করবে। এখন আহ, আপনি যেই কোর্সটা আপনি হচ্ছে প্রায় গত 3 থেকে 4 মাস ব্যয় করে আপনি বিল্ড আপ করেছেন, সেটার কারিকুলাম থেকে শুরু করে সকল কিছুই, এখানে প্রায় 100+ লেসন আছে। তো এই কোর্সটার মধ্যে আপনি আসলে কি কি জিনিসটা, কি কি শিখাইছেন যেটা আসলে তাকে এই পুরোটা স্কিলকে প্রপারলি অ্যাচিভ করে অ্যাট দ্য সেম টাইম তাকে ক্লায়েন্ট পাওয়ার জন্য হেল্প করবে? আচ্ছা, এখানে বলতে গেলে সবকিছুই আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। সে শুরু করবে একদম বেসিক থেকে, ওয়েবফ্লোতে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু। এরপরে সে প্রজেক্ট তৈরি করবে, বেসিক এলিমেন্টগুলো শিখবে। এরপরে স্ট্রাকচার নিয়ে আইডিয়া নিবে, রেসপন্সিভনেস নিয়ে আইডিয়া নিবে। এরপরে একদম প্রজেক্ট বেস, ৫টা প্রজেক্ট বেস ক্লাস হবে। ৫টা প্রজেক্ট সে এই কোর্সের ভিতরে শেষ করবে। এইগুলো শেষ করার পরে এখানেই শেষ না। এই ৫ নম্বর প্রজেক্টটা শেষ করার পরেই শেষ না। সে আরেকটা লাইব্রেরির সাথে ফ্যামিলিয়ার হবে, যেটার নাম রিলিউম, ওয়েবফ্লোতে খুবই পপুলার। এরপরে সে ফিনসুইট অ্যাট্রিবিউটস বা ফিনসুইটের সাথে আরেকটু হবে, ফ্যামিলিয়ার হবে ফাংশনালিটির জন্য, যেটা খুবই পপুলার ওয়েবফ্লোতে। এরপরে সে সোশ্যাল মিডিয়াতে কীভাবে স্ট্যান্ড আউট করবে, তার লিঙ্কডইন প্রোফাইলটা কীভাবে সাজানো উচিত, তার কাদেরকে টার্গেট করা উচিত, কাদের সাথে লিঙ্কডইনে কানেকশন বিল্ড করা উচিত, নেটওয়ার্কিংয়ের ভিতরে কাকে কাকে আনা উচিত, এগুলো সব কিছু সম্বন্ধে সাজেশন দিব। তো এই অনুযায়ী যদি সে কাজ করে, হ্যাঁ, ২ দিন আগে বা পরে, কারণ এখানে লাকেরও একটা বে ইয়া মানে ব্যাপার আছে। হয়তো কারো ২ দিন আগে আসবে, কারো ২ দিন পরে আসবে। তো ২ দিন আগে যার আসছে তারটা দেখে আবার হতাশ হলে হবে না, "আরে ওরটা কাজ করতেছে, আমারটা কেন কাজ করে না? তাইলে আমি বাদ দিয়ে দেই, আমার মনে হয় হবে না।" না রে ভাই, ও ২ দিন আগে পাইছে, ওর লাক ভালো। আপনি ২ দিন পর আপনারও লাক ভালো। আপনি যদি কাজ করেন ২ দিন পরে আপনিও পাবেন। কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। তো এই হলো আমাদের কোর্সের ব্যাপারে। আচ্ছা, আর এটা করতে মিনিমাম একটা পার্সনের মানে কোয়ালিফিকেশন কি থাকা উচিত? কোয়ালিফিকেশন তার বেসিক কম্পিউটার নলেজ, যে সে কম্পিউটার ধরতে ভয় পায় না, যে না এটা কি না কি, কি হয়ে যাবে, কম্পিউটার চালাতে পারে। আর ইংলিশের ভিতর যদি বেসিক নলেজ থাকে, যে ইংলিশ শুনলে সে বুঝতে পারতেছে, তাহলে এটা ভালো। এটা থাকতেই হবে বলতেছে না, কারণ যেহেতু আমাদের কোর্সটা বাংলাতে, কিন্তু কিছু জিনিস তো আছে যেগুলো প্রবলেম আসে, ওগুলো সলভ করার জন্য ওই সলিউশনটা ইংলিশে পড়া লাগে। তো এর জন্য আসলে ইংলিশটা থাকলে ভালো। বা এই কোর্স করাকালীনই আমি বলব যে হয়তো ভোকাবুলারি যদি একটু ক্লিয়ার করা যায় ইংলিশের, যারা একটু দুর্বল আছে, তাহলে ইটস ম্যানেজেবল।
আর আপনার পক্ষে যে কোনো সাপোর্ট থাকছে? অবশ্যই তারা নতুন নতুন প্রবলেম নিয়ে আসবে, আমি আবার সলিউশন দিব যে এটা এইভাবে না এইভাবে করা যায়। আসলে করে দেওয়া তো সম্ভব না, কারণ এক সপ্তাহে যদি 70 জন 70টা প্রবলেম নিয়ে আসে সবগুলোই তো আমি করতে পারবো না। হয়তো গাইড করে দিলাম যে এটা এভাবে করো ওইটা এভাবে করো, আর সে যদি মন দিয়ে শিখে থাকে, কোর্সটা কমপ্লিট করে থাকে, তাহলে ওই গাইডলাইনই যথেষ্ট তার সলিউশন করার জন্য। তাকে আমার হাতে কলমে ধরে করায় দিতে হবে না। আশা করছি যে আপনার এই কোর্স থেকে মানুষ ওয়েব ফ্লোর সম্পূর্ণ ধারণাটা পাবে, এবং যারা হচ্ছে একটা লং টাইম জার্নিতে গিয়ে তারা হচ্ছে একটা কেরিয়ার দাঁড় করাতে চায়, তাদের তাদের জন্য এটা হবে একটা বেস্ট সলিউশন। ইনশাআল্লাহ। তো আমরা তাহলে আজকে এখানে শেষ করছি, অ্যান্ড ইনশাল্লাহ আপনার সাথে আবার হয়তো দেখা হবে কোনো ফ্রি কোর্সের ভিডিওতে, কোনো সেমিনারে। তো ততদিন পর্যন্ত ভাইয়া ভালো থাকবেন, অ্যান্ড ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।